র্যাভেলো গ্রামে সাইলাস মার্নার নামে এক তাঁতি ছিল। ওই গ্রামে সে 15 বছর ধরে বাস করলেও তার কোনো বন্ধু বান্ধব ছিল না। বড় নিঃসঙ্গ লোক ছিল সাইলাস। অদ্ভুত আচরণের জন্য গ্রামের সকলে ভয় পেত তাকে। এই অদ্ভুত লোকটির কিন্তু একটা গোপন দুঃখ ছিল, যার কথা কেউই জানত না। র্যাভেলো গ্রামে আসার আগে ছোট্ট একটা শহরে বাস করত সে। সেখানেই তাঁত বুনত। বন্ধু বান্ধবেরও অভাব ছিল না তার। বলা যায় সম্পূর্ণ ভিন্ন ধরনের লোক ছিল সে তখন। বন্ধুদের সঙ্গে প্রার্থনা সভায় মিলিত হতো সাইলাস। তারা একে অন্যকে ভাই বলে ডাকত। তাদের দলের নাম ছিল ভ্রাতৃসংঘ। সেই সময় প্রচণ্ড রকম ঈশ্বর ভক্ত ছিল সাইলাস। তার প্রিয় দুই বন্ধুর একজন ছিল উইলিয়াম ডেন আর অন্যজন সারা। এক বাসায় পরিচারিকার কাজ করত মেয়েটি। সাইলাসের ইচ্ছে ছিল টাকা কড়ি হলে সারাকে বিয়ে করবে সে। সাইলাস মার্নার উইলিয়াম ডেন আর সারা দুজনকেই সমান ভালোবাসত। তার প্রিয় দুই বন্ধুও একে অপরকে পছন্দ করত। ওদের বন্ধুত্ব দেখে আনন্দ পেত সে। প্রার্থনা সভায় একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। ভাব বিহবল অবস্থায় মৃত মানুষের মতো প্রায় ঘন্টা খানেকের জন্য ঘুমিয়ে পড়ল সাইলাস। ওর আত্মা ঈশ্বরের সঙ্গে কথা বলতে গেছে, ভাইরা বলল। কিন্তু তাদের সঙ্গে একমত হলো না উইলিয়াম ডেন। মনে তার দুষ্টু বুদ্ধি। সে ঘোষণা করল ওর আত্মা গেছে শয়তানের কাছে। সাইলাসের ভাববিহবল অবস্থা কাটলে উইলিয়াম তাকে বলল, শয়তানের কাছ থেকে নিশ্চয়ই বদবুদ্ধি নিয়ে এসেছ। প্রিয় বন্ধুর কথায় অত্যন্ত আঘাত পেল সাইলাস। তারপর থেকে দিনকে দিন মন মরা হয়ে পড়ল সে। তার দুঃখ আরো বাড়ল যখন দেখতে পেল ইদানিং তাকে এড়িয়ে চলছে সারা। ক্রমে উইলিয়ামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে মেয়েটি। সাইলাস মার্নার উইলিয়ামকে মন থেকে বিশ্বাস করত, ভালোবাসত। ও যে সারাকে তার কাছ থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করবে, এটা স্বপ্নেও ভাবতে পারেনি সে। এক রাতে সাইলাস এক মৃত্যু পথযাত্রী রোগীর শিয়রে বসেছিল। অসুস্থ লোকটির কেউ ছিল না। ফলে তার বন্ধুরা অর্থাৎ ভাইরা তার সেবা শুশ্রূষা করত। সে রাতে লোকটির কাছে রাত 2টো পর্যন্ত সাইলাসের থাকার কথা, এবং রাত 2টো থেকে ভোর পর্যন্ত থাকবে উইলিয়াম ডেন। বসে থাকতে থাকতে আবার হঠাৎ আবিষ্ট হয়ে পড়ল সাইলাস। ঘোর কাটতে দেখে রাত 4টে বাজে। উইলিয়ামকে খুঁজল সে, নেই। ওদিকে মারা গেছে অসুস্থ বন্ধুটি। লোকজন ডেকে নিয়ে এলো সাইলাস। কিন্তু তার মাথায় একটি চিন্তাই কেবল ঘুরপা খেতে লাগলো, উইলিয়াম এলো না কেন? ভাইরা সবাই এলো। মৃত লোকটি একটি কাঠের বাক্সে টাকা পয়সা রাখত। এটা ভ্রাতৃসংঘের সকলেই জানে। সৎকারের জন্য টাকার বন্দোবস্ত করতে হবে। ফলে কাঠের বাক্সটা খোঁজা হলো, নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া গেল না একটা কানাকড়ি। সকলের সন্দেহ গিয়ে পড়ল সাইলাসের ওপর। টাকার ব্যাপারে তুমি কিছু জানো? প্রশ্ন করল একজন। মাথা নেড়ে বারণ করল সাইলাস। মুখে কথা সরল না তার। ওর কথা কেউ বিশ্বাস করল না। একজন বলল, ওর বাড়িটা খুঁজে দেখা দরকার। হয়তো আমাদের ডেকে আনার আগে টাকাটা ঘরে লুকিয়ে রেখে এসেছে। সাইলাস চুপ করে দাঁড়িয়ে রইল। ওদের কথাগুলো যেন কানেই যায়নি তার। এরা তাকে অবিশ্বাস করছে। অবশেষে মুখ খুলল সে। টাকার কথা কিছু জানা নেই আমার। বিশ্বাস না হলে আমার বাড়ি খুঁজে দেখো। ওখানে আমার নিজস্ব টাকা ছাড়া আর কিছুই পাবে না। উইলিয়াম ডেন জানে সে কথা। ওকে জিজ্ঞেস করে দেখো। চোখ বুঝল উইলিয়াম। মাথা নাড়ল কেবল, যেন অসম্ভব দুঃখ পেয়েছে। এটা ঠিক, বলল সাইলাস। বসে থাকতে থাকতে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম আমি। হয়তো ঘোরের মধ্যে ছিলাম। চোর এসেছিল তখন। সাইলাস, মিথ্যে বলো না, পাপ স্বীকার করো। এখনো সময় আছে, বলল উইলিয়াম ডেন। সাইলাস নির্বাক হয়ে রইল বন্ধুর দিকে। সাইলাসের বাড়ি তন্ন তন্ন করে খুঁজল ওরা। তার খাটের নিচে পাওয়া গেল কাঠের বাক্সটি। উইলিয়াম ডেনই খুঁজে বের করল। বাক্সটি খুলতেই দেখা গেল টাকা রয়েছে ভেতরে, আর রয়েছে একটা চাকু। আরে,
চাকুটা সাইলাসের না? বলে উঠল উইলিয়াম ডেন। সকলেই দেখল, হ্যাঁ, এটা সাইলাসেরই চাকু। কারো কোনো সন্দেহ রইল না আর। পাপ গোপন থাকে না বন্ধু, তুমি ধরা পড়ে গেছো, সাইলাসকে বলল উইলিয়াম ডেন। উইলিয়াম, তুমি আমাকে ভালো করেই চেনো। গত 9 বছরে মিথ্যে বলতে শুনেছ আমাকে। ঈশ্বর জানেন আমি চোর নই, চুরির কথা ভাবতেই পারি না আমি। ভাই, বলল উইলিয়াম, তোমার মনের খবর আমি জানবো কিভাবে বলো? বন্ধুর দিকে এক দৃষ্টে চেয়ে রইল সাইলাস। হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার চোখ জোড়া। কাঁপতে লাগলো সে। এখন মনে পড়েছে, এ চাকু আমি রাখিনি, আমার কাছে থাকার কথা নয় এটা, এটা ষড়যন্ত্র। তবে টাকার বাক্সে চাকু গেল কিভাবে? প্রশ্ন করল অন্যরা। জবাব দিল না সাইলাস। হাঁটু গেড়ে বসে প্রার্থনা শুরু করেছে সে তখন। বন্ধুরা মনে করল ঈশ্বরের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে সাইলাস। তারা ওকে চোর মনে করল। চুরির কথা স্বীকার করার জন্য চাপাচাপি শুরু করলো। হুমকি দিল ওদের কথা না শুনলে ভ্রাতৃসংঘ থেকে বের করে দেওয়া হবে ওকে। আমি নির্দোষ, বারবার একই কথা বলতে লাগলো সাইলাস, কিন্তু কেউ বিশ্বাস করল না তাকে। সবাই চলে গেল। বেশ অনেকক্ষণ পর সাইলাস পৌঁছলো উইলিয়াম ডেনের বাড়িতে। উইলিয়াম, বলল সে, আমার মনে পড়েছে সব। গত সপ্তাহে আমার চাকুটা ধার নিয়েছিলে তুমি, আর ফেরত দাওনি। তুমি বাক্সটা চুরি করেছ, তারপর আমার চাকুটা রেখে দিয়েছ বাক্সে। সারাকে পাওয়ার জন্যে আমার এত বড় সর্বনাশ করলে। কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? কথা কটা বলে আর অপেক্ষা করল না সাইলাস। মনের দুঃখে এত বেশি কাতর হয়ে পড়েছে সে যে ফিরে গেল বাড়িতে। বাড়ি ফিরে একাকী বসে রইল। সেই রাত এবং পরবর্তী দিনটা বসেই কাটালো। হৃদয় ভেঙে গেছে তার, পাগল প্রায় অবস্থা। মানুষ এবং ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে সে। ওদিকে সারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সাইলাসের মতো একটা চোরকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল উইলিয়াম ডেন আর সারার। ভগ্ন হৃদয়ে সেই শহর ছাড়ল সাইলাস, চলে এলো র্যাভেলো গ্রামে। শহরের বাইরে একটা প্রাচীন পাথরের কুয়া আছে, তার পাশে সাইলাস মার্নারের কুটির। নির্জন জায়গা, লোকজন খুব কমই যায় ওখানে। তার উপর গ্রামের লোক সাইলাসের ভয়ে কাবু। তাদের ধারণা এই অদ্ভুত লোকটি আজব সব ক্ষমতার অধিকারী। তার এসব ক্ষমতা এসেছে শয়তানের তরফ থেকে। 15 বছর ধরে তারা সাইলাসকে দেখছে, তবু সাইলাস সম্পর্কে তাদের ধারণা এতটুকু পাল্টায়নি। সে সময় অবশ্য তাঁত বোনা গ্রামবাসীদের অনেকের কাছেই অচেনা এক শিল্প। তাঁত যন্ত্রের শব্দ তাদের অপরিচিত। ছোট ছেলেরা এই শব্দ শোনার জন্য আসে, আবার ভয়ে ছুটে পালায়। মাঝে মাঝে তারা সাইলাসকে দরজায় দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সাইলাসের দৃষ্টিশক্তি ক্ষীণ, ফলে লোকজন দেখতে হলে তাকে ভুরু কুঁচকে তাকাতে হয়। এতে ছেলেরা আরো বেশি ভয় পায়। এছাড়া সাইলাসের রহস্যময় ঘোর তো লেগেই রয়েছে। জেম রডনি নামে এক লোক সাইলাসকে এক সন্ধ্যায় আবিষ্ট অবস্থায় দেখতে পেল। সে গ্রামের সরাইখানায় গিয়ে গল্প করল সবার কাছে। ও গেটের কাছে দাঁড়িয়েছিল, বলল জেম, চোখ দুটো খোলা, কিন্তু ঠিক যেন মরা মানুষের দৃষ্টি সে চোখে। কথা বললাম, জবাব দিল না। হাত ধরে দেখি কি, একেবারে লোহার মতো শক্ত। কাঁধে হাত রাখলাম, ওমা, কোনো হুঁশই নেই, ঠায় দাঁড়িয়ে রইল। আমি তো ভাবলাম মরেই গেছে বোধহয়। তারপর হঠাৎই যেন প্রাণ ফিরে পেল। আমাকে বলে কিনা, শুভরাত্রি, তারপর হেঁটে চলে গেল। এই ঘটনাটাই লোকের রং চড়িয়ে বলা বলি করতে লাগলো। ফলে সাইলাসের প্রতি লোকের কৌতূহল এবং ভীতি বেড়েই চলল। সাইলাসের অবশ্য কোনো কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার অদ্ভুত ক্ষমতা রয়েছে। গ্রামের মুচির স্ত্রী একবার অসুখে পড়ল, ডাক্তার কিছুই করতে পারল না। মহিলাকে সারিয়ে দিল সাইলাস। গাছ গাছড়া থেকে ওষুধ বানিয়েছিল সে।
সাইলাসের ক্ষমতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। কেউ কেউ মনে করে এটা ঈশ্বরের দান, কিন্তু বেশিরভাগ লোকেরই ধারণা এটা শয়তানের কাছ থেকে এসেছে। এরপর থেকে সব ধরনের রোগী ভিড় জমাতে লাগলো সাইলাসের কুটিরে। তাদের দাবি অসুখ সারিয়ে দিতে হবে। সাইলাস অনেক করে বুঝালো যে সে ডাক্তার নয়, তার পক্ষে এসব অসুখ সারানো সম্ভব না। কিন্তু কে শোনে কার কথা? তারা আসতেই লাগলো। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠল সাইলাস। ফলে কেউ এলেই তাড়িয়ে দেয় সে। এভাবেই দিন কাটাতে লাগলো সাইলাস, বন্ধুহীন। দুঃখ ভোলার জন্য কঠোর পরিশ্রম করে সে। তার একমাত্র ধ্যান জ্ঞান তার যন্ত্র। সারাদিন আবার কখনো কখনো সারা রাত ধরে বসে বসে তাঁত বনে সে। তাঁত বুনে প্রচুর পয়সা রোজগার করলো সাইলাস। মিতব্যয়িতার কারণে ধীরে ধীরে বাড়তে লাগলো তার সোনা আর রূপার মুদ্রা। এই মুদ্রাগুলোই পরিণত হলো সাইলাসের একমাত্র বন্ধুতে। এগুলোই তার আদরের ধন, সবচেয়ে প্রিয়। প্রথম দিকে মুদ্রাগুলো একটা পাত্রে রাখত সে। তাঁত যন্ত্রের নিচে মেঝেতে একটা গর্ত খুঁড়েছিল সাইলাস, সেখানেই রাখত পাত্রটা। পরে মুদ্রার সংখ্যা বেড়ে গেল অনেক। ছোট পাত্রে আর কুলোয় না। তখন চামড়ার দুটো ব্যাগ বানালো সাইলাস। মুদ্রাগুলো ব্যাগ দুটোতে রাখার ব্যবস্থা করলো। রাতে কাজ শেষে গুপ্তধন বার করে সাইলাস। সোনালী রূপালী মুদ্রাগুলো তালুতে ঢেলে সেগুলোর ওপর হাত বোলায়, আপন মনে হাসে। সে ভাবে, এত কমে চলবে না, আমার আরো চাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরোবে, আর আমার মুদ্রার সংখ্যাও বাড়তে থাকবে। এভাবেই কেটে গেল সাইলাসের 15টি বছর। এরপর ঘটল তার জীবনের দ্বিতীয় স্মরণীয় পরিবর্তন। রেভেলো গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছেন স্কয়ার কাশ। তিনি যদিও ধনী জমিদার, কিন্তু মনে সুখ নেই তার। ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে। 2 ছেলে বড় হয়েছে আজে বাজে লোকজনের সঙ্গে, ফলে বকে গেছে। ছোট ছেলের নাম ডান স্ট্যান। অলস, নিষ্ঠুর এবং অসৎ লোক হিসেবে পরিচিত সে। বড় ছেলেটি এতদিন ভালোই ছিল, ইদানিং বদলে গেছে সেও। গডফ্রেকে দেখলে মনে হয় সর্বক্ষণ কিছু একটা ব্যাপার খোঁচাচ্ছে তাকে, গোপন কোনো কিছু। এবং সত্যিই তাই। ন্যান্সি ল্যামেটার নামে এক মেয়েকে ভালোবাসে গডফ্রে। গত কয়েক বছর ধরে তাদের এই সম্পর্ক। মেয়েটি ভালো বংশের। গ্রামের সবাই অপেক্ষা করেছিল এদের বিয়ে দেখার জন্যে। গ্রামবাসীদের মতে দুজনে মানাবে ভালো। ন্যান্সি সুখী করতে পারবে স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনদেরকে। কিন্তু গডফ্রের ইদানিংকার পরিবর্তনের ফলে কথা পাল্টে নিয়েছে সকলে। তাদের ধারণা গডফ্রে তার ছোট ভাইয়ের মতো বদ হয়ে গেছে। সে এভাবে চললে ন্যান্সি কিছুতেই তার সঙ্গে বিয়েতে রাজি হবে না। নভেম্বরের এক বিকেল, সেটা রেভেলো গ্রামে সাইলাসের 15তম বছর। গডফ্রে তাদের রেড হাউসের বৈঠকখানায় একাকী বসে রয়েছে। অধীর হয়ে কারোর জন্য অপেক্ষা করছে সে। এ সময় দরজা খুলে গেল। ঘরে ঢুকলো এক তরুণ। মুখটা লাল হয়ে রয়েছে তার, প্রচুর ওয়াইন টানার ফলে। এই তরুণটি ডান স্ট্যান। গডফ্রে ভাইয়ের দিকে ঘৃণা ভরে তাকালো। ডেকেছ কেন? কি দরকার? প্রশ্ন করল ডান স্ট্যান। ফাউলারের ব্যাপারে, রাগত স্বরে বলল গডফ্রে। ভুলে গেছ? ওর ভাড়াটা আমাকে দিয়েছিল সে, বাবাকে পৌঁছে দেওয়ার জন্যে। টাকাটা বাবাকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম আমি। বলেছিলাম ও ভাড়া দেয়নি, সে টাকা আমি দিয়েছি তোমাকে। এখন বাবা ভাড়ার টাকা চাইছেন, বলেছেন ভাড়া না দিলে ফাউলারকে বার করে দেবেন। এখন টাকাটা তুমি দেবে আমাকে। আমি দেব? নিষ্ঠুরভাবে হেসে উঠল ডান স্ট্যান। টাকাটা নিয়েছিলে তুমি, তারপর ধার দিয়েছিলে আমাকে। বাবাকে ওটা তুমিই দিয়ে দিও। তুমি আমার বড় ভাই বলেই না আদর করে টাকাটা দিয়েছিলে। ভাইকে মারার জন্য হাত তুলল গডফ্রে। পিছিয়ে গেল ডান স্ট্যান। সাবধান, বলল সে। টাকাটা বাবাকে জলদি ফিরিয়ে দাও,
নইলে তোমার সব গোপন খবর ফাঁস করে দেব। মলি ফেরেনের মতো নিচু বংশের মেয়ে মানুষকে বিয়ে করেছো তুমি। বাবা জানতে পারলে কানটা ধরে বার করে দেবে, সব সম্পত্তি লিখে দেবে আমাকে, একটা ফুটো পয়সাও পাবে না তুমি। তখন মজাটা বুঝবে। থামল সে। তারপর মৃদু হেসে আবার বলতে লাগলো, অবশ্য তুমি যদি আমার কথা মতো চলো তবে বাবাকে কিছুই বলবো না আমি, কিন্তু ফাওলারের ভাড়ার টাকা তোমাকে শোধ করতেই হবে। টাকা পাবো কোথায়? আমার কাছে একটা পেনিও নেই। আর তুমি মুখ খুললে আমিও চুপ করে বসে থাকবো না। তখন বাবা কেবল আমাকে বার করবে না, তোমাকেও তাড়াবে। নিজেও জানো বোকার মতো কথা বলছো তুমি। আমার এক কথা, স্কয়ার কাসের টাকা মেটাতে হবে তোমাকেই। বললাম না টাকা নেই, চিৎকার করে উঠল গডফ্রে। তোমার ঘোড়া বেচে দাও, তাতে সময় লাগবে। বাবা এক্ষুনি টাকা চান। এক কাজ করো, কালকের হান্ট মিটিংয়ে ঘোড়াটাকে নিয়ে যাও। ব্রাইস থাকবে ওখানেই। ওয়াইল্ড ফায়ার তার পছন্দের ঘোড়া, ভালো দামে কিনে নেবে। কিন্তু ওখানে গেলে 8টার আগে ফিরতে পারবো না, মিসেস অসগুডের পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। হো, এই কথা। জোরে হেসে উঠল ডানস্ট্যান। ন্যান্সি সুন্দরীও পার্টিতে যাবে, সেজন্যেই এত উতলা হয়ে রয়েছ তুমি। রাগে লাল হয়ে গেল গডফ্রে। চুপ করবে, চেঁচিয়ে উঠল সে। কেন চুপ করব? বাঁকা হেসে বলল ডানস্ট্যান। তোমার কপাল ভালো বলতে হবে, খুব বেশি দিন বোধ হয় বাঁচছে না মলি। তারপর ন্যান্সিকে বউ বানিয়ে ঘরে নিয়ে আসবে। ও তোমার গোপন কথা জানতেও পারবে না যদি আমি না বলি। অবশ্য তুমি আমার মন মতো চললে তার প্রশ্নই ওঠে না। শোনো, ক্রুদ্ধভাবে বলল গডফ্রে, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। বাবাকে সব বলে দেব আমি। আমি না বললেও একদিন না একদিন মলি জানাবেই। আমাকে সেরকমই বলেছে সে। ওর খরচ আমি আর চালাতে পারছি না। ও আসার আগেই বাবাকে খুলে বলবো সব। যা ইচ্ছে করতে পারো, আমার কিছু যায় আসে না তাতে, অবহেলা ভরে বলল ডানস্ট্যান। চেয়ারে বসলো, পা দুটো তুলে দিল অন্য আরেকটায়। আধশো অবস্থায় ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে, মুখে ক্রূর হাসি। গডফ্রে নিশ্চুপ, উদ্বেগের ছায়া তার মুখে। বাবা খেদিয়ে দিলে করবোটা কি, ভাবল সে। কাজকে ঘৃণা করি আমি, কিন্তু তাই করতে হবে এখন। ন্যান্সিকেও হারাবো। শেষ পর্যন্ত রেগে মেগে সে বলল, না, ওয়াইল্ড ফায়ারকে বেচবো না আমি। তার চেয়ে বরং আমি কাল যাই, ঘোড়া বেচে দিয়ে আসি। তারপর টাকাটা নিয়ে হাওয়া হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, বিশ্বাস না করলে আর কি করার আছে। আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম। ফাউলারের টাকাটা তো তোমাকেই দিতে হচ্ছে, সেটা জোগাড় করার একটা উপায় বাতলে দিয়েছিলাম কেবল। গডফ্রে আবার চুপ করে গেল। খানিক বাদে বলল, আচ্ছা, তুমিই যাও। ঘোড়া বেচে টাকা আমার হাতে দেবে। উল্টো পাল্টা কিছু করলে ভয়ানক বিপদ হয়ে যাবে, তোমারও আমারও। ব্রাইসের সঙ্গে কথা বলবো, কমপক্ষে 120 পাউন্ড দেবে। ঘোড়ায় চড়া অবস্থায় বেশি টেনো না, পড়ে যেতে পারো। তোমার জন্য ভাবছি না, ভাবছি ওয়াইল্ড ফায়ারের জন্যে। ভেবো না, ভেবো না, কাজের সময় গিলি না আমি। আর পড়ে গেলেও ক্ষতি নেই, ব্যথা পাবো না, কখনোই পাইনি। বড় ভাগ্যবান লোক আমি। কথাগুলো বলে বেরিয়ে গেল ডানস্ট্যান। দড়াম করে বন্ধ করলো দরজাটা। গডফ্রে বসে রইল ভারী মন নিয়ে। মাথায় ঘুরপাক খাচ্ছে রাজ্যের চিন্তা। ন্যান্সিকে প্রচন্ড ভালোবাসে সে, কিন্তু তাকে বিয়ে করা সম্ভব হচ্ছে না। গোপনে মলি ফেরেনকে বিয়ে করেছে সে, কিন্তু বছর হলো স্ত্রীর উপর মন বিষিয়ে গেছে তার। ঘৃণা করতে শুরু করেছে। ইস, ও যদি মরতো, ভাবল সে। মলির কথা ভাবতেই মেজাজ খিচড়ে উঠল গডফ্রের। ভাবল সরাইখানায় গিয়ে এক ঢোক গিলবে, তাতে হয়তো খানিকটা ভালো লাগতে পারে। মলিকে ভুলে থাকা যাবে আপাতত। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল সে। দ্রুত বেরিয়ে এলো বাইরে। পোষা কুকুরটাও সঙ্গে নিল তার। ওটার পেটে কষে এক লাথি ঝাড়ল গডফ্রে।
পরদিন কাক ভরে ঘোড়া বেচার জন্য রওনা দিল ডান স্ট্যানকাস। পথে পড়ল সেই পাথরের ক্রিয়া আর সাইলাসের কুটির। সেই পাথরের কুয়া আর সাইলাসের কুটির। কুয়াটা গভীর, কাদা পানিতে ভরা। ওটাকে ঘিরে পাতাবিহীন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে ভূতের মতো। কুটিরের চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এছাড়া আশেপাশে কোথাও কোনো প্রাণের লক্ষণ নেই। তার কানে এলো তাঁতের শব্দ। তার মানে এই ভোরবেলাতেই কাজে বসে পড়েছে সাইলাস। হঠাৎ একটা চিন্তা এলো ডানস্টানের মাথায়। লোকে বলে সাইলাসের অনেক টাকা লুকিয়ে রাখে কোনো এক গোপন জায়গায়। ওর কাছে টাকা ধার চাইলে কেমন হয়? যদি না দেয় তখন, ভাবলো ডানস্টান। বুড়োকে এমন ভয় দেখাবে যে বাপ বাপ করে ধার দেবে। বুদ্ধিটা মাথায় আসতেই আপন মনে হাসলো সে। জল কাদা ভেঙে ঘোড়া নিয়ে এগোলো। এই এলাকায় গত কদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে। হান্ট মিটিংয়ে উপস্থিত ছিল ব্রাইস। এই যে, ডানস্টানকে দেখে ডাকলো সে। ভাইয়ের ঘোড়া নিয়ে এসেছো দেখি। এটা এখন আমার, অম্লান বদনে মিথ্যে বলল ডানস্টান। তাই? টাকা পেলে কোথায়? গডফ্রের কাছে টাকা পেতাম, তার বদলে ঘোড়াটা নিয়েছি। যদিও ব্যাপারটা মোটেই ভালো লাগেনি আমার, কিন্তু কি আর করা, হাজার হোক ভাই তো। বেচবেন নাকি আমার কাছে? মাথা খারাপ, একজন 150 পাউন্ডে কেনার জন্যে কত ঝুলোঝুলি করলো, দিইনি। কেন? ঘোড়াটার দাম তো তার অর্ধেকও হবে না। আমি বলেছি টাকাটা তো আর আসল নয়, ঘোড়ার হৃদয় বোঝে এমন লোকের কাছেই বেচবো। এ কথা শুনে পিছে লেগে গেল ব্রাইস। দুজনে অনেক কথা চালাচালি করলো। শেষমেশ মিথ্যে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো ডানস্টান। 120 পাউন্ডে রফা হলো। বেথারলিতে আমার বাসায় ঘোড়া নিয়ে আসবে, ওখানেই টাকা মিটিয়ে দেব, বলল ব্রাইস। রাজি হলো ডানস্টান। তারপর ভাবলো, আগে নিজে ঘোড়ায় চেপে খানিক ঘুরে নেব, সবাই দেখুক কি দারুণ ঘোড়সওয়ার আমি। সরাইখানায় গেল মদ গেলার জন্যে। তারপর ওখান থেকে বেরিয়ে যোগ দিল অন্যান্য অশ্বারোহীর সঙ্গে। প্রতিযোগিতা করবে। ঝোপ ঝাড় বেড়া টপকে সবার আগে ছুটল ওয়াইল্ড ফায়ার। ডানস্টানের আনন্দ আর ধরে না। পকেট থেকে ব্র্যান্ডির বোতল বের করলো সে। খানিকটা ঢাললো গলায়। পরের বেড়াটা ডিঙোনোর সময় পড়ে গেল তার ঘোড়া। ছিটকে গেল ডানস্টান। সে চোট না পেলেও মারা গেল ওয়াইল্ড ফায়ার। এদিক ওদিক তাকালো ডানস্টান। ভাবলো কেউ দেখে ফেলেনি তো? কারো হাসির খোরাক হতে চায় না সে। না, কেউ দেখেনি। অন্যেরা তখনও বহু পিছিয়ে রয়েছে। এখন কি করা যায়? অসুবিধে নেই, সে ভাবল। র্যাভেলো এখান থেকে বেশি দূরে নয়, হাঁটা মারব। জঙ্গলের মধ্যে দিয়ে গেলে কেউ দেখতে পাবে না। র্যাভেলো গ্রামের দিকে হাঁটা ধরল ডানস্টান। কিন্তু যা ভেবেছিল কাজটা তত সহজ নয়। গত কদিনের প্রচন্ড বৃষ্টির ফলে মাটি হয়ে পড়েছে প্যাচপেচে। এখন শেষ বিকেল, আধার ঘনাচ্ছে দ্রুত। ঘন কুয়াশায় অস্পষ্ট দেখাচ্ছে সামনেরটা। আবার গলায় ব্র্যান্ডি ধারল ডানস্টান। গডফ্রের চাবুকটা এখন ওর হাতে। সেটা দিয়েই পথ অনুমান করে এগোতে লাগলো সে। ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজে একসা হলো ডানস্টান। শেষ পর্যন্ত ওর চোখে পড়ল একটা আলো। সাইলাসের কুটিরের কাছে এসে পড়েছে বুঝল সে। আলো লক্ষ্য করে তড়িঘড়ি এগোলো। ভিজে মাটিতে পা পিছলে আছাড়ও খেলো বার দুয়েক, তবু গতি কমালো না। টাকা, ভাবলো সে, টাকা রয়েছে ওখানে। কুটিরের দরজার কাছে পৌঁছে চাবুক দিয়ে জোরে টোকা মারতে লাগলো সে। বুড়ো ভয় পাবে নির্ঘাত। কিন্তু দরজাটা খুলল না কেউ। আরো জোরে টোকা দিতে লাগলো সে, তাতেও কাজ হলো না। ডানস্টান তখন ধাক্কা দিল দরজায়। ওকে বিস্মিত করে দিয়ে খুলে গেল ওটা। চুলায় আগুন জ্বলছে। তার আলোয় পরিষ্কার চোখে পড়ল তাঁত, খাট, চেয়ার, টেবিল। মার্নার নেই ঘরে। আগুনের পাশ ঘেঁষে বসে পড়ল ডানস্টান। ছোট্ট এক টুকরো মাংস সেঁকা হচ্ছে চুলায়। বুড়ো কাছে পিঠেই আছে, ভাবল সে। শিগগির খাওয়ার জন্য ফিরে আসবে। গেছে কোথায়? এমন রাতে তো কারোর বেরোনোর কথা নয়।
আশ্চর্য। তারপর তার মাথায় এলো, ব্যাটা কুয়ায় পড়ে মরল নাকি? তাই হবে বোধ হয়। হলেই ভালো, আপন মনে ভাবল সে। আচ্ছা, বুড়ো মরলে ওর টাকাগুলো কে পাবে? আর টাকা রেখেছেই বা কোথায়? লুকানো রয়েছে জানি, কিন্তু কোথায়? খাটের নিচে নয় তো? নাকি মেঝের তলে? বালিময় মেঝেটা পরীক্ষা করলো ডান স্ট্যান্ড। তাঁত যন্ত্রের নিচে যে বালি রয়েছে সেখানে হাতের ছাপ লক্ষ্য করল সে। কৌতূহলী ডান স্ট্যান্ড বালি সরিয়ে ফেলল। বালি সরাতেই বেরিয়ে পড়ল আলগা ইট। সহজেই সেগুলো তুলে ফেলল ও। দেখতে পেল গর্তে রাখা রয়েছে চামড়ার তৈরি দুটো ব্যাগ। ও দুটো বার করল সে। কি ভারী রে বাবা, নিজের মনে বলে উঠল সে। বুক ভরা আশা তার, পাওয়া গেছে গুপ্তধন। ব্যাগ দুটো খুলতেই দেখলো যা ভেবেছিল ঠিক তাই। সাইলাস মার্নারের জমানো মুদ্রা। কে বলে সাইলাসের টাকা? এগুলো এখন আমার, মনে মনে বলল সে। দ্রুত ইটগুলো সাজিয়ে গর্ত ভরাট করলো ডান স্ট্যান্ড। তারপর বালি চাপা দিল। কারো বোঝার সাধ্য নেই চুরি হয়েছে এই ঘরে। কাজ সেরে দ্রুত বেরিয়ে এলো ডান স্ট্যান্ড, সঙ্গে তার চাবুক আর চামড়ার ব্যাগ দুটো। চারিদিক অন্ধকার, বৃষ্টির তোড় বেড়েছে আরো। পা পিছলে পড়তে গিয়েও কোনো মতে সামলে নিল সে। তারপর মিশে গেল ঘন অন্ধকারে।